প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। আয়ুষ্মান না পেলেও মিলবে স্বাস্থ্য বীমা। 16 আগস্ট থেকে চালু নতুন প্রকল্প। জানুন কারা পাবেন সুবিধা। অবশেষে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো ডিএ। কেএমসি এলাকার পেনশনারদের বকেয়া নিয়ে স্বস্তির খবর। বিধবা ভাতার 1500 পেলেও কি অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে? সরকারি নিয়ম কি বলছে জানুন। এককালীন 50,000 টাকা মহিলাদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। এক শচীন্দ্রের টাকায় বাড়ি আরেক শচীন্দ্রের। তৃণমূল সরকারের বিরাট আবাস কেলেঙ্কারি ফাঁস। একটা যাওয়ার আগেই আরো এক নিম্নচাপ আসছে। শ্রাবণের শেষেও ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা। এবারে অনেকে টাকা পাবেন। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়াশোনায় বড় বদল। নতুন সিলেবাসে কি কি পরিবর্তন আনছে রাজ্য? টুলুকাণ্ডে বড় মোড়। নাম উঠে এলো অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইগলের। পুলিশের তল্লাশি ঘিরে ভাটছে জল্পনা। গ্রাহকদের কথা ভেবে বাড়ানো হলো এলপিজি সিলিন্ডারে কেওয়াইসির ডেডলাইন। রাজ্যে ফের কোভিডে মৃত্যু। প্রাণ গেল দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের। সম্প্রীতির ভারত। স্বাধীনতা দিবসে ডোমকলের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন বেলুড়ের মহারাজের। ঋতব্রতদের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে কুণাল ঘোষ। মমতার সঙ্গ ছাড়ছেন। স্বাধীনতা দিবসেই পাকচর সন্দেহে বাংলা থেকে গ্রেপ্তার 3। আয়ুষ্মান ভারত চালু হলেও বন্ধ হচ্ছে না স্বাস্থ্য সাথী। বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী। প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। রাজ্যে স্বাস্থ্য বীমার সুবিধা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে সরকার। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যারা আসতে পারবেন না তাদের জন্যই আনা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আগামী 16 আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। 16 আগস্ট থেকেই রাজ্যে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের বিনামূল্যে ডিজিটাল স্বাস্থ্য বীমা কার্ড দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পে যারা সুবিধা পাবেন না তারাই এই নতুন প্রকল্পের আওতায় আসবেন। এই প্রকল্প চালুর আগে থেকেই উপভোক্তা বাছাইয়ের কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য ভবনে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী জানান, এই প্রকল্পের সুবিধা পেতে আধার নম্বরের মাধ্যমে পরিচয় যাচাই করা বাধ্যতামূলক। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা ডিজিটাল কার্ড দেওয়া হবে। কার্ড পাওয়ার জন্য নির্দিষ্ট সরকারি ক্যাম্পে গিয়ে অথবা অনলাইন পোর্টালের মাধ্যমে আধার ভিত্তিক যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পরে চিকিৎসার সময় আধার কার্ডের পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ড ব্যবহার করতে হবে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, হাসপাতালে কেওয়াইসি করার সময় আধার নম্বর দিলেই জানা যাবে কোনো ব্যক্তি কোন স্বাস্থ্য প্রকল্পের আওতায় রয়েছেন। সেই অনুযায়ী হাসপাতালেই প্রয়োজনীয় তথ্য যাচাই করা যাবে। এই প্রকল্পের উপভোক্তা ঠিক করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হবে। সরকারি সমীক্ষার পর যাদের যোগ্য মনে হবে তাদের এই প্রকল্পের আওতায় আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরো জানিয়েছেন, খুব শীঘ্রই অনলাইনে আবেদন করার সুযোগও চালু করা হবে। তবে প্রকল্পের সুবিধা যাতে শুধুমাত্র রাজ্যের যোগ্য বাসিন্দারাই পান তার জন্য ফিল্ড ভেরিফিকেশনের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি জানান, স্বাস্থ্যসাথী কার্ডে অন্য রাজ্যে চিকিৎসার সুবিধা পাওয়া যেত না। এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ড থাকলে দেশের অন্য রাজ্যেও চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। রাজ্য সরকার ধাপে ধাপে বকেয়া ডিএ মেটাতে শুরু করলেও বঞ্চনার অভিযোগ তুলে আসছিলেন কেএমসি এলাকার পেনশনাররা। তাদের বকেয়া নিয়ে প্রশ্ন উঠছিল বারে বারে। এবার সেই সকল অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অনেকটা স্বস্তির খবর সামনে এলো। ব্যাংকগুলো ধীরগতিতে কাজ করায় বকেয়া পেতে দেরি। ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কলকাতা পুরসভা এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া নিয়ে খবর দিয়েছেন। একটি স্টেটমেন্ট শেয়ার করে মলয়বাবু লিখেছেন, কেএমসি এলাকার পেনশন হোল্ডারদের নিম্নোক্ত ব্যাংকগুলো থেকে আপাতত 7,039 জন পেনশন হোল্ডারের বকেয়া ডিএ রিলিজ করেছেন। এবার পর্যায়ক্রমে বকেয়া ডিএ ছাড়া হবে বলে ব্যাংকগুলো জানিয়েছেন। কেএমসি এলাকার এই 9টি ব্যাংকের পরিসংখ্যান দিয়ে গতকাল মলয়বাবু আরও লিখেছেন, আজ 14/8/2026 নবান্নে অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব মাননীয় প্রভাত কুমার মিশ্র মহাশয়ের সঙ্গে আমাদের নিম্নোক্ত বিষয়ের মধ্যে অন্যতম কেএমসি এলাকার বরিষ্ঠ পেনশন হোল্ডারদের বকেয়া ডিএ আজও কেন দেওয়া হচ্ছে না এহেন প্রশ্ন তোলায় তিনি নিজ উদ্যোগে এজির সঙ্গে যোগাযোগ করে নিম্নোক্ত ব্যাংকগুলির তালিকাটি আমাদের হাতে তুলে দেন এবং তিনি স্বীকার করে নেন যে ব্যাংকগুলো ধীর গতিতে কাজ করছে। উল্লেখ্য, কেএমসি এলাকার পেনশনারদের বকেয়া নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন মলয়বাবু। সম্প্রতি সমাজ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় হতাশ হয়ে মলয়বাবু বলেছিলেন, কেএমসি এলাকায় যারা পেনশন হোল্ডার, আজকে আমরা বলছি যে এতটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক সরকার একটিবারও চিন্তা করছে না। আমরা সেই 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি, এইভাবে বলেছি আমি,
এই যে কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা 2008 সালের আগে তারা অবসর নিয়েছে। কারো বয়স 80, কারো 85, কারো 90, এমনকি 100 ছুঁই। বারবার বলছি, এখনো তারা একটি পয়সাও বকেয়া দিয়ে পেল না। সেই সময় মলয়বাবু বলেন, এখন আবার শুনছি যে সরকার ক্যালকুলেশন করে ব্যাংকগুলোকে পাঠিয়ে দিয়েছে, ব্যাংকগুলো এখন আবার পাঠাচ্ছে না। বিভিন্ন ব্যাংকগুলোর মধ্যে যাতে সমন্বয়ের অভাব না দেখা যায়, তাই তারা একসঙ্গে ক্রেডিট মেসেজ পাঠাবে। জানি না কতটা সত্যি কথা। কেএমসি এলাকায় যে কবে বকেয়া পাবে সেটা আমরা এখনো জানি না। তবে এবার সরকার তরফে দেওয়া তথ্য অনুযায়ী ধীরে ধীরে বকেয়ার অংশ ঢুকতে শুরু করেছে কেএমসি এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে। অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে প্রায় 3 মাস হতে চলল, তবে এখনো এই নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। সম্প্রতি এই প্রকল্পের বেশ কিছু নিয়ম শিথিল করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিচে সেই ঘোষণা করেছেন। এরপর অনেকের প্রশ্ন, বিধবা ভাতা পেলেও কি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাওয়া যাবে? এক্ষেত্রে সরকারি নিয়ম কি বলছে জেনে নিন। বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে। সম্প্রতি নবান্নে একটি সাংবাদিক বৈঠক থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মাসে 10,000 টাকার বেশি উপার্জনকারী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের পরিবারের বার্ষিক আয় 12 লক্ষের বেশি, তাদের নামও বাদ যাবে। তবে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করার ঘোষণাও করেছেন তিনি। শুভেন্দু জানান, পঞ্চায়েত এলাকার মহিলাদের জন্য 3টি ঘর বিশিষ্ট বাড়ির নিয়ম প্রযোজ্য হবে না। পাশাপাশি 25 থেকে 60 বছর বয়সী যেসব মহিলা 3000 টাকার কম ভাতা পান, যেমন বিধবা ভাতা মাসে 1,500 টাকা, তারা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার অধীন 3000 টাকা করে পাবেন। দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিষাণ যোজনার উপভোক্তাদের ক্ষেত্রে অবশ্য এই শর্ত নেই। এই দুই প্রকল্পের মহিলা সুবিধাভোগীরা 2টি করে প্রকল্পের সুবিধা একসঙ্গে পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া শুভেন্দু জানান, কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত পৌরসভা ও পঞ্চায়েত, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিজীবী হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। তবে কোনো সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকদের পরিবারের মহিলাদের এই প্রকল্পে আবেদন জানাতে বাধা নেই। তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় চালু হওয়া অন্নপূর্ণা যোজনার 2টি কিস্তি দিয়েছে রাজ্য সরকার। আগস্টে 3য় কিস্তি দেওয়ার কথা। আগামী 17 আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পাঠাবে সরকার। তবে এরপর থেকে প্রত্যেক মাসের 2য় সপ্তাহে 3000 টাকা করে ট্রান্সফার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলা ভোট ব্যাংক টানতে ভোটের আগে আর্থিক সহায়তায় বিশেষ জোর দেয় রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে পূর্বতন সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এক ধাক্কায় বাড়িয়ে দেওয়ার কথা ভোটে প্রভাব ফেলেছে বলে মনে করেছিল অনেকে বিশ্লেষকরা। এবার মহিলাদের এককালীন 50,000 টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, বিহারে ভোটের আগে যে আর্থিক সহায়তার কৌশল কার্যকর হয়েছিল, এবার তারই বড় সংস্করণ দেখা যেতে পারে উত্তরপ্রদেশে। মহিলাদের এককালীন 50,000 টাকা দেবে সরকার। যোগী আদিত্যনাথের সরকার মহিলাদের হাতে মোট 50,000 টাকা তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। বিহারের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে বারবার উঠে এসেছে মহিলাদের জন্য এককালীন 10,000 টাকার আর্থিক সহায়তার প্রসঙ্গ। জানা গেছে, ভোটের ঠিক আগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত ভোটের অঙ্কে বড়সড় প্রভাব ফেলেছিল। সেই রাজনৈতিক সাফল্যই এবার উত্তরপ্রদেশে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে বলে জল্পনা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন উন্নয়ন, হিন্দুত্ব এবং আইন শৃঙ্খলা নিয়ে সরকারের ভাবমূর্তির পাশাপাশি নতুন কোনো ভোট কৌশল নিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সেখানেই সামনে আসছে মহিলাদের আর্থিক সহায়তার বিষয়টি। পরিকল্পনা অনুযায়ী রাজ্যের মহিলাদের মোট 50,000 টাকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। এর মধ্যে ভোটের আগেই 20,000 টাকা দেওয়া হতে পারে। এরপর নির্বাচনে বিজেপি জয়ী হয়ে ফের সরকার গঠন করতে পারলে বাকি 30,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে। এই অর্থ মহিলা ভোটারদের প্রভাবিত করার হাতিয়ার হতে পারে। তবে এই ধরনের আর্থিক প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক নতুন নয়। দেশের বিভিন্ন প্রান্তে ভোটের আগে জনগণের জন্য সরাসরি আর্থিক সুবিধা ঘোষণা করার নজির রয়েছে। শাসক হোক বা বিরোধী, বিভিন্ন রাজনৈতিক দলই সময় ও পরিস্থিতি অনুযায়ী এই কৌশল নিয়েছে। বিশেষ করে মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে নগদ সহায়তা কিংবা মাসিক ভাতার মতো প্রকল্প এখন নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। যদিও রাজনৈতিক কৌশলের দিক থেকে দেখলে পরিকল্পনাটির গুরুত্ব অস্বীকার করা কঠিন। একসময় নির্বাচনের আগে এই ধরনের আর্থিক সুবিধার প্রতিশ্রুতিকে রেউড়ি কালচার বলে আক্রমণ করা হতো। এখন আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও হয়ে উঠেছে রাজনৈতিক কৌশলের অন্যতম হাতিয়ার। উত্তরপ্রদেশের এই নীতি ভোটের ফলাফলে সরাসরি প্রতিফলন পড়ে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। হঠাৎ বাড়িতে হাজির পঞ্চায়েত দপ্তরের কর্মীরা। জানতে চাইছেন, আপনার অ্যাকাউন্টে দেওয়া টাকায় বাড়ি তৈরি করেননি কেন? সরকারি কর্মীদের এই প্রশ্ন শুনেই আকাশ থেকে মাটিতে পড়ার জোগাড় হয় দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের কানকিপাড়ার বাসিন্দা শচীন্দ্রনাথ সরকারের। তার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি।
তিনি আবাস যোজনার কোনো টাকা এ যাবৎকাল পাননি। তারপরেও কেন তার বাড়িতে সরকারি কর্মীরা? খোঁজখবর নিতেই তিনি জানতে পারেন নাম বিভ্রাটে বাংলা আবাস যোজনার তালিকায় তার নাম থাকা সত্ত্বেও টাকা ঢুকেছে একই নামের অন্য কারো অ্যাকাউন্টে। এমনকি প্রথম কিস্তির টাকা পেয়ে দ্বিতীয় ব্যক্তি বাড়ির কাজও শুরু করে দিয়েছেন। একই নামে দুই ব্যক্তি, শচীন্দ্রনাথ সরকার, বাবার নাম অক্ষয়েন্দ্রনাথ সরকার। ওদিকে দ্বিতীয়জন শচীন্দ্র সরকার, বাবার নাম কৃষ্ণ সরকার। কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের কানকিপাড়া এলাকার বাসিন্দা শচীন্দ্রনাথ সরকার, বাবা অক্ষয়েন্দ্রনাথ সরকার দাবি করেছেন তালিকায় তার নাম থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তার অ্যাকাউন্টে জমা হয়নি। অথচ সরকারি কর্মচারীরা দাবি করেছেন তাকেই টাকা দেওয়া হয়েছে। অভিযোগকারীর দাবি, একই প্রকল্পে এলাকার অন্য এক উপভোক্তা পূর্ব লোহাগঞ্জের বাসিন্দা শচীন্দ্র সরকার, বাবা কৃষ্ণ সরকার সরকারি অনুদানের টাকা পাওয়ার পর বাড়ি নির্মাণ করেছেন। এই পরিস্থিতিতে প্রকৃত উপভোক্তার নাম তালিকাভুক্ত হওয়ার পরেও কেন প্রথম কিস্তির টাকা দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিগত তৃণমূল সরকারের চূড়ান্ত প্রশাসনিক গাফিলতি। বিষয়টি সামনে আসার পর কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায় ঘটনাটি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করতে আইনি ও প্রশাসনিক তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূলের আমলে এই নামের তালিকা তৈরি হয়েছিল, তখনই গড়মিল করে একজনের নামের জায়গায় অন্যজনের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা চাইছেন প্রকৃত প্রাপককে তার টাকা বুঝিয়ে দেওয়া হোক। তদন্ত শুরু হয়েছে, তদন্তের পরই স্পষ্ট হবে তালিকায় নাম থাকা সত্ত্বেও শচীন্দ্রনাথ সরকার কেন প্রথম কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়েছেন, আর প্রকল্পের বরাদ্দ অর্থ অন্যজনের অ্যাকাউন্টে ঢুকলো উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে কি অনিয়ম হয়েছে। একটা নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আরও একটা নিম্নচাপের সম্ভাবনা উকি দিতে শুরু করলো। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী সোমবার দুপুরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার ফলে শ্রাবণের শেষেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হলো দক্ষিণবঙ্গে। রবিবার বাড়তে চলেছে বৃষ্টি। এক, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। 2, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, কলকাতা, হাওড়া এবং হুগলির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার আরও বাড়বে বৃষ্টির দাপট, জারির লাল সতর্কতা। 1, সোমবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে চরম ভারী বৃষ্টি হবে। এই দুটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। 2, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই 3টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে সোমবার। 3, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কিছুটা বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে। 1, মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিকে অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 2, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি পরপর 3 দিন, রবিবার, সোমবার এবং মঙ্গলবার ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই 3 দিনই দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন্টায় 30 থেকে 40 কিমিতে ঝোড়ো হাওয়া বইবে। সব ঠিক থাকলে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছেন আগস্ট মাসের 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া শুরু হবে। অন্নপূর্ণা যোজনায় একাধিক শর্ত। আগে থেকেই অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য হওয়ার জন্য একাধিক শর্ত ছিল। এরই মধ্যে বুধবার রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যেসব মহিলা উপভোক্তাদের মাসে নিজস্ব আয় 10,000 বা তার বেশি তারা এই প্রকল্পের আওতায় কোনোভাবেই আসবেন। যদিও গ্রামীণ এবং জেলা পৌরসভা এলাকায় বেশ কিছু শর্ত শিথিলও করা হয়েছে আবেদনকারীদের কথা মাথায় রেখে। বিজেপি ক্ষমতায় আসার পর জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় টাকা দেওয়া শুরু হয়। এর আগে গত 2 মাসের প্রথম দিকেই টাকা ঢুকে যাচ্ছিল অ্যাকাউন্টে।
চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে দেরি হওয়ায় চিন্তায় আবেদনকারীরা। যদিও সম্প্রতি সকলের চিন্তা কাটিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন 17 আগস্ট থেকে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে। 11 জুলাই থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা এই মাসে 17 আগস্ট থেকে 3000 টাকা করে ভেরিফাইডদেরকে অ্যাকাউন্টে টাকা পাঠাবো। চলতি মাসে 17 আগস্ট থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে চলেছে। এর পরের বার থেকে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পৌঁছবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী আরো জানিয়েছেন, 17 তারিখ থেকে যোগ্যরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আমাদের সংকল্প পত্রেই আছে যোগ্য দিদি, বোন, মায়েরা টাকা পাবেন। এবারে অনেকে টাকা পাবেন, জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে তিনি জানিয়েছেন, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। রাজ্যের স্কুল পড়ুয়াদের পড়াশোনার ধরনে বদল আনতে উদ্যোগী হয়েছে শিক্ষা দপ্তর। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাস ও পাঠ্য বই নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। মূলত পড়ার চাপ কমানো, মুখস্থ বিদ্যার বদলে বিষয় বুঝে শেখার ওপর জোর দেওয়া এবং বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনার পদ্ধতি তৈরি করতেই এই পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। নতুন সিলেবাস তৈরিতে তৎপর কমিটি, দ্রুত শেষ হবে আলোচনা। আগামী শিক্ষাবর্ষের আগেই রাজ্যের স্কুলগুলির নতুন সিলেবাসের রূপরেখা তৈরি করতে চাইছে সিলেবাস কমিটি। এই নিয়ে চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই সমস্ত আলোচনা শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সিলেবাস পরিবর্তনের বিষয় নিয়ে 3 দিনের একটি আবাসিক কর্মশালার আয়োজন করা হবে। সেখানে বিভিন্ন বিষয়ের পাঠ্য বই নিয়ে আলাদা করে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। এই বৈঠকে বিশেষজ্ঞ শিক্ষক, শিক্ষাবিদ এবং শিক্ষা পর্ষদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। জাতীয় শিক্ষানীতি এবং জাতীয় পাঠ্যক্রমের কাঠামোর সঙ্গে মিল রেখে এই নতুন পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। পড়ুয়াদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ কমানোর পাশাপাশি ক্লাসরুমে শেখানোর পদ্ধতিতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। নতুন পাঠ্যক্রমে শুধু মুখস্থ করার বদলে কোনো বিষয় সম্পর্কে পড়ুয়ারা যাতে ভালোভাবে বুঝতে পারে সেই দিকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে পড়াশোনার মান বাড়িয়ে পড়ুয়াদের প্রাইভেট টিউশনের উপর নির্ভরতা কমানোর বিষয়েও সুপারিশ করা হতে পারে। ইতিমধ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে। এই দলের আলোচনা এবং কর্মশালার সিদ্ধান্তের ভিত্তিতে আগামী 2 মাসের মধ্যে একটি খসড়া রিপোর্ট তৈরি করা হবে। তবে পাঠ্য বইয়ের খুব বেশি পরিবর্তন করার পথে যেতে চাইছে না সিলেবাস কমিটি, কারণ নতুন শিক্ষাবর্ষের শুরুতেই যাতে সমস্ত স্কুলে নতুন বই পৌঁছে দেওয়া যায় তার জন্য সময়ের মধ্যে ছাপার কাজ শেষ করতে হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের 2রা জানুয়ারির আগেই স্কুলগুলিতে নতুন বই পৌঁছে দিতে হবে। এজন্য 1 ডিসেম্বরের মধ্যে ছাপার কাজের জন্য বই প্রস্তুত রাখতে হবে, আর 15 সেপ্টেম্বরের মধ্যেই নতুন বই ছাপার জন্য পাঠানোর লক্ষ্য রাখা হয়েছে। তাই অল্প সময়ের মধ্যেই সিলেবাস সংশোধন থেকে শুরু করে বই তৈরির পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। বীরভূমের টুলু মণ্ডলকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে এবার পুলিশের নজরে আরও এক পরিচিত নাম। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনের ফ্ল্যাটে 15 আগস্ট সকালে তল্লাশি চালালো বীরভূম জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল। টুলু মণ্ডলের সঙ্গে সাইগলের সম্ভাব্য যোগাযোগ এবং আর্থিক লেনদেনের সূত্র খুঁজতেই এই অভিযানে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। টুলুকাণ্ডে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশি। পুলিশ সূত্রের দাবি, টুলু মণ্ডলকে ঘিরে যে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে তারই ধারাবাহিকতায় সাইগলের ঠিকানায় পৌঁছেছে বিশেষ দল। তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী টুলু মণ্ডলের সঙ্গে সাইগল হোসেনের পরিচয় ও যোগাযোগ ছিল। সেই যোগাযোগ শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল নাকি তার সঙ্গে আর্থিক লেনদেনও জড়িত ছিল, সেটি এখন পুলিশের অন্যতম প্রশ্ন। এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের সময়ই সাইগল হোসেনের নাম তদন্তকারীদের সামনে আসে বলে পুলিশ সূত্রের দাবি। এরপর সেই সূত্র ধরে তার গতিবিধি ও টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়। এখন তদন্তকারীরা জানতে চাইছেন টুলুর কথিত আর্থিক কর্মকাণ্ডে সাইগলের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল কিনা। সাইগল হোসেনের অতীত ভূমিকাও তদন্তের আওতায় এসেছে। তিনি যখন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হিসেবে কাজ করতেন সেই সময় তার সরকারি পরিচয় বা প্রভাব কোনোভাবে ব্যবহার করা হয়েছিল কিনা তা নিয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে তদন্তকারীদের তরফে কোনো চূড়ান্ত দাবি করা হয়নি। তল্লাশি এবং পরবর্তী জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা যাচ্ছে। এদিকে টুলু মণ্ডলের বিরুদ্ধে ওঠা ডিসিআর জালিয়াতির অভিযোগের তদন্তে ইতিমধ্যেই এক সরকারি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সিউড়ি থেকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাসকে পাকড়াও করেছে পুলিশ। অন্যদিকে এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল এখনো পুলিশের নাগালের বাইরে। সেই পরিস্থিতিতে সাইগল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। টুলু মণ্ডলকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন নাম এবং সম্ভাব্য যোগসূত্র। এখন তল্লাশিতে কি উদ্ধার হলো এবং তার ভিত্তিতে তদন্ত কোন দিকে যায় তা জানার অপেক্ষায় বীরভূমের